হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। শিক্ষার্থী বন্ধু, আজকে আমি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। ক্লাস 9, 10 বা 11, 12 এর রাইটিং স্কিলগুলির মধ্যে অন্যতম একটি রাইটিং স্কিল হচ্ছে এই রিপোর্ট রাইটিং। চলো প্রথমে বোঝার চেষ্টা করি রিপোর্ট রাইটিং কি। রিপোর্ট রাইটিং হচ্ছে কোনো ঘটে যাওয়া ঘটনার বিবরণ, অর্থাৎ কোনো ঘটনা, দুর্ঘটনা, খেলাধুলা, আয়োজন, সভা সমাবেশ, উপলক্ষ, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতির বিবরণ দেওয়াই হচ্ছে রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিংকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: নিউজ পেপার রিপোর্টিং, রিপোর্টিং আর ডায়লগ এবং রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট। আমি ইতিমধ্যে রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট অর্থাৎ ফাংশনাল রিপোর্ট, কোনো অনুষ্ঠানের রিপোর্ট কিভাবে লিখতে হয়, তার ফরম্যাট কি, এ বিষয়ে সেপারেট ক্লাস পোস্ট করেছি। তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে রাইটিং স্কিল বলে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে গিয়ে তোমরা সেই ক্লাসটি দেখে নিতে পারো। আজকে মূলত আমি নিউজ পেপার রিপোর্ট নিয়ে আলোচনা করব, যা ক্লাস 9, 10 এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আবার এই নিউজ পেপার রিপোর্টকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি: অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, যেখানে কোনো দুর্ঘটনার বর্ণনা দেওয়া হয়, অর্থাৎ বাস, ট্রাক, ট্রেন ইত্যাদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার বিবরণ দেওয়া হয়। 2 নম্বর ন্যাচারাল ক্যালামিটি, কোনো প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা দেওয়া হয়, যেমন বন্যা, ভূমিধস, ভূমিকম্প ইত্যাদি। আবার থেফট, মানে কোনো চুরির ঘটনার বিবরণ দেওয়া হয়। আবার কোথাও অগ্নিসংযোগ হয়ে গেল, আগুন লেগে গেছে, তার বিবরণ দেওয়া হয়। আজকের ক্লাসে আমি মূলত অ্যাক্সিডেন্টাল রিপোর্ট নিয়ে আলোচনা করব। মাধ্যমিকে প্রায় অ্যাক্সিডেন্টাল রিপোর্টই আসে। চলো প্রথমে জানার চেষ্টা করি যে এই অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লেখার জন্য আমাদের কি কি ধাপ, কি কি পর্যায়ে অনুসরণ করতে হয়। অ্যাক্সিডেন্টাল রিপোর্ট বা যে কোনো রিপোর্ট লেখার জন্য সব প্রথম যে কাজটি আমাদের করতে হয়, যে পৃষ্ঠার ঠিক মাঝ বরাবর উপরে একটি শিরোনাম বা টাইটেল দিতে হয়। তবে মনে রাখতে হবে টাইটেল যেন অবশ্যই সংক্ষিপ্ত, বিষয়ভিত্তিক এবং আকর্ষক হয়। অর্থাৎ টাইটেল বা শিরোনামটি এমন হতে হবে যেটি দেখেই পাঠকের সেই প্রতিবেদনটি পড়ার ইচ্ছা করে। অনেকদিন আগে একটি খবরের কাগজে বেরিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী হেগে গেছেন। এবার ভাবো, এই টাইটেল দেখে যে কারো মনে একটা কিউরিওসিটি, একটা কৌতূহল জাগার স্বাভাবিক, রাইট? পরে জানা গেল যে হেগ একটা দেশের রাজধানীর নাম, আমাদের ভারতের প্রধানমন্ত্রী সেখানে গেছেন, রাইট? আচ্ছা, গত বিধানসভাতে একটা খবরের কাগজ ছেপেছিল যে শ্রাবন্তীকে ভাতা দেওয়া হোক। ভাবো, এটা একটা শিরোনাম। আচ্ছা, এবার বুঝতেই পারছো শিরোনামটি দেখেই মানুষের মধ্যে একটা আকর্ষণ চলে আসছে। পরে জানা গেল যে ভাতার একটা বিধানসভা কেন্দ্রের নাম, আর শ্রাবন্তী ওই বছর ভোটে দাঁড়িয়েছিল বলে মানুষেরা ঠাট্টা করে মজা করে বলেছিল যে শ্রাবন্তীকে ভাতার দেওয়া হোক, অর্থাৎ ভাতার নামক বিধানসভায় শ্রাবন্তীকে প্রার্থী করা হোক। বুঝতে পারছি। তাহলে আমাদের এই নিউজ পেপারের টাইটেল সংক্ষিপ্ত হতে হবে, বিষয়ভিত্তিক হতে হবে এবং আকর্ষক হতে হবে। আচ্ছা, এই টাইটেলকে আমরা আবার দুভাবে লিখতে পারি, হয় ক্যাপিটাল লেটার ব্যবহার করে, না হলে ব্লক লেটার ব্যবহার করে। আচ্ছা, ক্যাপিটাল লেটার আর ব্লক লেটার তোমাদের জানা আছে, বোঝাচ্ছি। ক্যাপিটাল লেটার হচ্ছে কোনো একটা শব্দের প্রথম বর্ণটা ক্যাপিটাল মানে বড় হাতের, বাকিগুলি ছোট হাতের, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। আর যদি কোনো শব্দের প্রতিটি বর্ণকেই ক্যাপিটালে লেখা হয় তখন সেটাকে ব্লক লেটার বলা হয়। এই যে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে আমরা টাইটেল লিখতে পারি, হয় ক্যাপিটাল লেটার ব্যবহার করে আর না হলে ব্লক লেটার ব্যবহার করে। তারপরে আবার লক্ষ্য করো, আমি ব্লক লেটার ব্যবহার করেছি কিন্তু সেখানে একটু স্টাইল করেছি, মানে প্রতিটি শব্দের প্রথম বর্ণটাকে একটু বেশি বড় করে দিয়েছি সাইজে, বাকিগুলোকে একটু সাইজে ছোট করেছি, কিন্তু সবগুলাই ব্লক লেটারই আছে, রাইট? এইভাবে লিখলে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ হবে। পরীক্ষককে যদি দেখতে ভালো লাগে তাহলে উনি যে নাম্বারটা দিবেন সেটা তোমাকেও দেখতে ভালো লাগবে, রাইট? আচ্ছা, এই ছিল আমাদের টাইটেল। আচ্ছা, টাইটেল লেখা হয়ে গেলে পরে তারপরে আমরা নিচে যে প্রতিবেদনটি লিখছে তার নাম অথবা বাই এ স্টাফ রিপোর্টার এই কথাটি লিখে দিব। এই যে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা লেখা হয়ে গেলে তারপরে আমরা এবার বাম দিক থেকে মূল প্রতিবেদনটি লিখতে শুরু করব। এই প্রতিবেদনের সব প্রথমেই আমাদের জায়গার নাম, অর্থাৎ যে ঘটনাটি বা যে বিবরণটি আমি দিতে যাচ্ছি ওই বিবরণ বা ঘটনাটি যেখানে ঘটেছে সেই স্থানের নামটা লিখবো, তারপরে কমা দিয়ে তারিখ লিখবো, আর তারপরে কলন দিব। কলন তো জানোই তোমরা, যে উপর নিচে দুটো ফুল স্টপ দেখতেই পাচ্ছ, এইভাবে কলম দিতে হবে। এবার লক্ষ্য রাখতে হবে আমাদের রিপোর্টিং এর যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নে যদি জায়গা এবং তারিখ উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই সেই জায়গা এবং তারিখটা লিখবো। যদি সেই জায়গা বা তারিখ উল্লেখ না থাকে তাহলে আমরা ইচ্ছামতো যে কোনো জায়গার নাম বা তারিখ এখানে উল্লেখ করতে পারি। তবে মনে রাখতে হবে যদি কোনো বিশেষ ঘটনা বা বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে রিপোর্ট লিখতে বলে তাহলে ওই ক্ষেত্রে আমরা ওই উপলক্ষটি যেই দিনে অনুষ্ঠিত হয় সেই বিশেষ তারিখটাকে বা সেই বিশেষ স্থানটাকেই আমরা ওখানে লিখবো। বুঝতে পারলাম? যদি আমরা একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আলোচনা করছি, কিন্তু তারপরেও তোমাদের বলছি, ধরো গান্ধী জয়ন্তী দিয়ে দিল, গান্ধী জয়ন্তী একটা নির্দিষ্ট দিনে পালিত হয়। ধরো টিচার্স ডে দিয়ে দিল, তাহলে টিচার্স ডে একটা নির্দিষ্ট দিনে পালিত হয়। তাহলে এখানে আমরা ইচ্ছা মতো তারিখ লিখতে পারি না, এখানে আমরা ওই টিচার্স ডে 5 সেপ্টেম্বর ওই তারিখটাই লিখতে হবে, অথবা তারপরের দিনের তারিখও আমরা দিতে পারি। যদি যেদিন ঘটেছে ওই দিনেরই তারিখ দিই তাহলে ওই ক্ষেত্রে আমরা রিপোর্টে টুডে কথাটা লিখবো। যদি আমরা তার একদিন পরের তারিখটা দিই তাহলে আমরা যখন রিপোর্ট লিখবো সেখানে এস্টারডে কথাটা উল্লেখ করবো। বুঝতে পারলাম? বাকি আমি ফরম্যাটে তোমাদেরকে করে দেখাবো, তো শুধু বিষয়টি বা স্টেপ বা ধাপগুলি বুঝে নাও। আচ্ছা, জায়গার নাম আর তারিখ দেওয়া হয়ে গেল, এবার আমরা মূল ঘটনাটির বিবরণ দিতে শুরু করব। আমাদের মনে রাখতে হবে প্রশ্নে বেশ কিছু পয়েন্ট দেওয়া থাকে, ওই পয়েন্টগুলিকে আমাদের ভালোভাবে পড়ে বুঝে সেই ঘটনাটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা আনতে হবে। আর এই পরিষ্কার ধারণা আনার জন্য আমরা 5টি কয়ের উত্তর খুঁজবো। প্রথমত কে বা কি, অর্থাৎ কি ঘটেছে, কি বিষয়ে আমি এটি লিখতে যাচ্ছি। 2 নম্বর কখন ঘটেছে।
3 নম্বর কোথায় ঘটেছে, 4 নম্বর কেন ঘটেছে, আর 5 নম্বর কিভাবে ঘটেছে। এই প্রশ্নগুলির উত্তর মনে মনে সাজিয়ে নিতে হবে। তারপর আমরা একদিক থেকে লিখতে শুরু করব। তবে রিপোর্টের প্রথম 1-2টি বাক্য এমনভাবে লিখতে হবে যেন পুরো ঘটনাটার সারসংক্ষেপ সামারি পাঠকের কাছে স্পষ্ট হয়ে যায়। তবে এখানে আমাদেরকে আরেকটা সতর্কতা অবলম্বন করতে হবে। রিপোর্ট রাইটিং যেহেতু একটা ঘটে যাওয়া ঘটনার বিবরণ, ওই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বাক্যগুলি যেন পাস্ট টেন্সে হয়। প্রয়োজনে কিছু বাক্য এখানে আমাদেরকে প্যাসিভ ভয়েসও ব্যবহার করতে হতে পারে। তবে খুব প্রয়োজন হলে বা বিশেষ কোনো ক্ষেত্রে আমরা 2-1টি বাক্য প্রেজেন্ট টেন্সও ব্যবহার করতে পারি। মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। 2 নম্বর কিছু বাক্য প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হতে পারে এবং প্রয়োজন হলে 2-1টি বাক্য আমরা প্রেজেন্ট টেন্সে লিখব। তবে রিপোর্টের ভাষা হবে সহজ সরল এবং বোধগম্য। তবে লক্ষ্য রাখতে হবে এখানে কোনো অপ্রয়োজনীয় বক্তব্য বা কোনো ব্যক্তিগত মতামত প্রকাশ করা যাবে না। আর যদি কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্য উল্লেখ করতে হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যে তার বক্তব্য ব্যবহার করতে পারি। পুরো ঘটনার বিবরণ দেওয়া শেষ হয়ে গেলে আমরা রিপোর্টের শেষে সেই ঘটনার সম্ভাব্য পরিণতি কি হতে পারে সেটা লিখে রিপোর্টকে সমাপ্ত করব। যখন পুরো রিপোর্টটি লেখা হয়ে যাবে তখন আমাদের আরেকবার চোখ বুলিয়ে নিতে হবে, দেখে নিতে হবে যে প্রশ্নে দেওয়া কোনো পয়েন্ট ছুটেছে কিনা। যদি ছুটে থাকে তাহলে সেটাকে আবার লেখার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত আমরা দেখব কোনো বানান ভুল হয়েছে কিনা, বানান শুদ্ধি আছে কিনা, ব্যাকরণগতভাবে সব শব্দগুলি বা সব বাক্যগুলি ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে আমরা পুরো রিপোর্টটিকে একটি স্কেল দিয়ে বক্সের মতো করে দেব। মনে রাখতে হবে যে কোনো রাইটিং স্কেল লেখার পর অবশ্যই বক্সের মতো ঘিরে দিতে হবে। বুঝতে পারলাম? যদি এমনটা হয় যে রিপোর্ট লিখতে গিয়ে 2টো পৃষ্ঠা হয়ে গেছে, মানে এই পৃষ্ঠা শুরু করেছিলে পরের পৃষ্ঠাতেও চলে গেছে, তাহলে এই পৃষ্ঠার অংশটুকু বক্স করে দাও, আবার পরের পৃষ্ঠাতে গিয়ে পরের পৃষ্ঠার অংশটুকু বক্স করে দিবি। তাহলে এই ছিল আমাদের অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং এর পর্যায় বা স্টেপস। এবার চলো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং এর ফরম্যাট, যার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। আমি তোমাদের সামনে অ্যাক্সিডেন্টাল রিপোর্টের একটি ফরম্যাট তুলে ধরছি। তোমরা এই ফরম্যাটটিকে ভালোভাবে দেখবে, বুঝবে এবং মুখস্থ করবে এবং মনে রাখতে হবে পরীক্ষায় আমাদের প্রশ্ন অনুসারে 2-1টি বাক্য এখানে যুক্ত করতে হতে পারে, আবার 2-1টি বাক্য বাদ দিতে হতে পারে। আমি একটা রেডিমেড ফরম্যাট তোমাদের সামনে স্ক্রিনে লক্ষ্য করো, সব উপরে আমি একটা কমন টাইটেল দিয়ে দিয়েছি, আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তোমরা ঘটনা অনুসারে এই টাইটেলটাকে চেঞ্জ করতে পারো। ধরো কোনো একটা অ্যাক্সিডেন্টে 5 জন মারা গেছে, 10 জন আহত হয়েছে, তাহলে তুমি লিখতে পারো আ টেরিবল অ্যাক্সিডেন্ট, 5 ডাইড অ্যান্ড 10 ইনজিওর্ড। এইভাবেও তোমরা টাইটেল দিতে পারো। আমি একটা কমন টাইটেল দিয়ে দিয়েছি। তার নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাই এ স্টাফ রিপোর্টার, এই কথাটি লিখতে হবে। তারপরে দেখো একটু নিচে বাম দিকে আমরা জায়গার নাম আর তারিখে উল্লেখ করব। তারপরে আমরা কিভাবে লিখবো লক্ষ্য করো। আর টেরিবল অ্যাক্সিডেন্ট টুক প্লেস টুডে অ্যাট অ্যাবাউট দিয়ে সময়, অ্যাট জায়গার নাম, অর্থাৎ একটি ভয়ঙ্কর বা ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে আজকে এতটার সময়। আচ্ছা, যদি ঘটনাটা ঘটে যাওয়ার পরের দিনের তারিখ দাও তাহলে টুডের জায়গায় অ্যাস্টারডে লিখবা। অ্যাস্টারডে, হ্যাঁ, টুডে অ্যাস্টারডে দুটোই চলতে পারে। অ্যাট অ্যাবাউট দিয়ে সময় যেটা হবে আর তারপরে জায়গার নাম যেখানে ঘটনাটি ঘটেছে। অ্যাটলিস্ট যে মৃতের সংখ্যা, মানে কজন মারা গেছে। অ্যাটলিস্ট ধরো 5, তোমরা এখানে 5 লিখে দিব। অ্যাটলিস্ট 5 পিপল ইনক্লুডিং আ উইমেন অ্যান্ড চাইল্ড, একজন মহিলা এবং বাচ্চা সমেত। এখন হতে পারে 2 জন মহিলা তোমার কোশ্চিনে দেওয়া আছে, তাহলে তুমি এখানে লিখবে ইনক্লুডিং 2 উইমেন। হতে পারে 3 জন বাচ্চা মারা গেছে, তাহলে ইনক্লুডিং আ উইমেন অ্যান্ড 3 চিলড্রেন। এইভাবে তোমরা ওটাকে চেঞ্জ করবে প্রয়োজন অনুসারে। আচ্ছা, তো বলছে ইনক্লুডিং আ উইমেন অ্যান্ড আ চাইল্ড ওয়ার কিল্ড, একজন মহিলা এবং একজন বাচ্চা মারা গেছে অন দ্য স্পট, সেখানেই। অ্যান্ড আহতের সংখ্যা, কতজন আহত হয়েছে, হ্যাঁ ওটা ধরো 10 জন, তাহলে আমরা এখানে 10 লিখে দেবো। 10 পিপল ওয়ার ইনজিওর্ড, এবং 10 জন মানুষ আহত হয়েছে। বুঝতে পারলাম? এই যে সংখ্যাটা আমি এখানে লিখিনি, কারণ এটা প্রশ্ন অনুসারে এবং প্রসঙ্গ অনুসারে তোমরা চেঞ্জ করবে। এখন দেখা গেল একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক আর টোটোর সঙ্গে ধাক্কা লেগেছে, তাহলে তুমি কি লিখবে যে 10 জন মারা গেছে আর 15 জন আহত হয়েছে। তাহলে এতজন লোক ছিল কোথায়? অ্যাক্সিডেন্ট তো হয়েছে বাইক আর টোটোর সঙ্গে, তাই না? তাহলে এটা কার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কি কি অ্যাক্সিডেন্ট হয়েছে ওর উপর ভিত্তি করে আমরা লিখবো। এবার যদি প্রশ্ন এমন কোনো একটা পয়েন্ট দেওয়া থাকে যেখানে মৃতের কথা বলা নেই, শুধু আহত ব্যক্তির কথা বলা আছে, তাহলে আমরা এই মৃত ব্যক্তিটি বা মৃত ওই পয়েন্টটাকে এড়িয়ে যাব। তাহলে আমরা লিখবো অ্যাটলিস্ট 10 পিপল ওয়ার ইনজিওর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এভাবে আমরা চেঞ্জ করবো। এটুকু একটু তোমাদের চেঞ্জ করতে হবে, পরের বাক্যগুলি একদম হুবহু সেম থাকবে। লক্ষ্য করো তারপরে, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এই দুর্ঘটনাটি ঘটেছিল হোয়েন এ, দিয়ে গাড়ির নাম, কোলাইডেড উইথ, কোলাইড মানে হচ্ছে মুখোমুখি ধাক্কা লাগা, সামনাসামনি ধাক্কা লাগা, কোলাইডেড উইথ দিয়ে অন্য গাড়ির নাম, অ্যাট টপ স্পিড, খুব দ্রুত গতিতে। তাহলে এখানে ধাক্কা লাগার কথা আমি বলেছি। এখন যদি এমনটা দেখা যায় যে কোনো গাড়ি উল্টে গেছে, তাহলে আমরা ওই ক্ষেত্রে গাড়ি উল্টানোর কথা লিখবো যে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড হোয়েন এ বাস ফেল ইনটু আ ডিচ, যখন একটি বাস খালে পড়ে গেছিল। তাহলে এই দুটি বাক্য লেখার সময় একটু খেয়াল রাখবে, প্রসঙ্গ অনুসারে এবং ঘটনা অনুসারে আমাদের একটু চেঞ্জ করতে হতে পারে। এবার নিচের যে বাক্যগুলি এগুলি হুবহু সেম থাকবে। কি লক্ষ্য করো, অ্যাজ সুন অ্যাজ দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, যেই দুর্ঘটনাটি ঘটেছিল, দ্য লোকাল পিপুল রাশ টু দ্য স্পট, স্থানীয় মানুষেরা ছুটে গেছিল সেই স্থানে, অ্যান্ড বিগ্যান দ্য রেস্কিউ অপারেশন, এবং উদ্ধার কাজ শুরু করেছিল। দ্য ইনজিওর্ড পারসনস ওয়ার সেন্ট টু নিয়ার বাই হসপিটাল, আহত ব্যক্তিদেরকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছিল।
অ্যাকর্ডিং টু দ্য হসপিটাল সোর্সেজ, হসপিটাল সূত্রে জানা গেছে দ্য কন্ডিশন অফ যে গুরুতর আহতের সংখ্যা। এখন দেখো, দেখালো তুমি ওখানে লিখেছো 10 জন মানুষ আহত হয়েছে, আর এখানে লিখছো যে 15 জন মানুষ গুরুতর আহত হয়েছে। এটা তো ননসেন্স হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে ধরো 10 জন মানুষ আহত হয়েছে, তাহলে আমরা এখানে 2 জনের কথা লিখবো, যে দ্য কন্ডিশন অফ 2 ইনজিওর্ড পারসনস ওয়াজ ক্রিটিক্যাল। বুঝতে পারলাম যে 2 জন আহত ব্যক্তির অবস্থা খুব সংকটপূর্ণ ছিল। দে ওয়ার অ্যাডমিটেড ফর প্রপার ট্রিটমেন্ট, তাদেরকে যথাযথ চিকিৎসার জন্য ভর্তি নিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড দ্য রেস্ট ওয়ার রিলিজড উইথ ফার্স্ট এইড আফটার অ্যান আওয়ার, এবং বাকিদেরকে, এখানে রেস্ট মানে কিন্তু অবশিষ্ট বা বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা করে 1 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। দ্য নেমস অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ দ্য ভিকটিমস কুড নট বি নন টিল লাস্ট রিপোর্ট ক্যাম ইন, শেষ খবর আসা পর্যন্ত সেই ভুক্তভোগী ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি। এবার দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, এই দুর্ঘটনার কারণ, যদি পয়েন্টটা উল্লেখ থাকে তাহলে যেটা উল্লেখ থাকবে সেটাই লিখবে, যদি উল্লেখ না থাকে তাহলে আমরা যে কোনো একটা বানিয়ে লিখতে পারি। তবে এখানে আমি কয়েকটি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি, লক্ষ্য করো। যদি ওভারটেক হয় তাহলে আমরা লিখবো দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ দ্য ওভারটেকিং, যদি ব্রেক ফেল হয় তাহলে ব্রেক নেক স্পিড, যদি বেপরোয়া গাড়ি চালানো হয় তাহলে রেকলেস ড্রাইভিং, যদি নিয়ন্ত্রণ হারানো হয় তাহলে দ্য লস অফ দ্য কন্ট্রোল, আর যদি কোনো কারণই না জানা যায় বা কারণ বলা না থাকে তাহলে আমরা লিখবো দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ইজ স্টিল আননোন। পেতে পারলাম? প্রশ্ন অনুসারে বা প্রসঙ্গ অনুসারে যেটা প্রয়োজন তোমরা লিখবে। তারপরে দ্য ড্রাইভার অফ দ্য গাড়ির নাম, যদি বাস ট্রাক যাই থাকুক, দ্য ড্রাইভার অফ দ্য হ্যাজ বিন অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, যদি অ্যারেস্ট না করা হয়, দেখালো ড্রাইভার পালিয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি দ্য ড্রাইভার ইজ অ্যাবসকন্ডিং। বুঝে গেল? পালিয়ে গেলে অ্যাবসকন্ডিং, আর যদি অ্যারেস্ট করা হয় তাহলে হ্যাজ বিন অ্যারেস্টেড। আর যদি পয়েন্টে কোনো কিছুই না দেওয়া থাকে তাহলে তোমরা এই বাক্যটাকে এড়িয়ে যেতে পারো, লিখতে হবে, এমন কোনো বাধ্যকতা নেই। নেক্সট, দ্য অনলুকার্স টার্ন ভায়োলেন্ট। অনলুকার্স মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী, যারা ঘটনাটি ঘটতে দেখেছিল, তারা হিংস্র হয়ে গেছিল বা উত্তেজিত হয়ে গেছিল, অ্যান্ড ব্লক দ্য রোড, আর রাস্তা বন্ধ করে দিয়েছিল। এটা কমন চিত্র এটা। গেটিং ইনফরমেশন পুলিশ ক্যাম অ্যান্ড ডিসপার্স দ্য মব, খবর পেয়ে পুলিশ সেখানে আসলো আর সেই বিক্ষুব্ধ জনতা, মব মানে হচ্ছে উত্তেজিত বা বিক্ষুব্ধ জনতা, সেই বিক্ষুব্ধ জনতাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়েছিল। দ্য গভর্নমেন্ট এক্সপ্রেস ডিপ গ্রিফ, এবারে যে বাক্যটি আমি বলছি এটা যদি পয়েন্টে দেওয়া থাকে তবে লিখবে, আর যদি না দেওয়া থাকে তাহলে লিখবে না। কি বলছে দেখো, দ্য গভর্নমেন্ট এক্সপ্রেস ডিপ গ্রিফ, সরকার গভীর সমবেদনা জানিয়েছে, অ্যান্ড অ্যানাউন্সড 2 লাখ ফর দ্য ডেড, এবং 2 লাখ টাকা মৃতদের জন্য, অ্যান্ড ₹50,000 ফর দ্য ইনজিওর্ড অ্যাজ কম্পেনসেশন, এবং আহতদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। এবার এই পরিমাণ বাড়তেও পারে, প্রশ্নে দেওয়া থাকলে যেটা থাকবে সেটাই লিখবে তোমরা, যদি না দেওয়া থাকে তাহলে এই বাক্যটাকে এড়িয়েও যেতে পারো। এবং সবশেষে আমরা লিখবো ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন, তদন্ত এখনো পর্যন্ত চলছে। তাহলে এই ছিল আমাদের অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ফরম্যাট। এবার লক্ষ্য করো, পুরো ফরম্যাটটি একসঙ্গে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এই যে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, পরে এটাকে ভালো করে মুখস্থ করে নিবে, এবং এই ফরম্যাট অনুসারে তোমরা কয়েকটি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লেখার অনুশীলন করবে, এবং তোমাদের স্থানীয় টিচার যাদের কাছে তোমরা পড়াশোনা করছো তাদেরকে অবশ্যই চেক করাবে। আশা করি এইভাবে তুমি যদি ঠিকঠাক করে লিখতে পারো তাহলে তোমরা ফুল মার্কস পাবে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, তবে লক্ষ্য রাখবে পরীক্ষায় রিপোর্ট লেখার পর ওয়ার্ড গোনার কোনো প্রয়োজন নেই। শুধু লক্ষ্য রাখবে যেন খুব বেশি বা খুব কম না হয়ে যায়, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নাই। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবে, প্রসঙ্গ অনুসারে এবং পয়েন্ট অনুসারে আমাদের কিছু বাক্য এখানে যুক্ত করতে হতে পারে, আবার কিছু বাক্য বাদ দিতে হতে পারে। সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, হিয়ার ইজ দ্য এন্ড অফ টুডেজ ডিসকাশন। আশা করি এরপরে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লেখার ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমাদের যে ফরম্যাটটি দেখানো হলো এই ফরম্যাটটিকে ভালোভাবে মুখস্থ করে নিও, এবং তোমাদের বই বা টেস্ট পেপার বা অন্যান্য কোনো নোট বই থেকে এই অ্যাক্সিডেন্টাল রিপোর্টের প্রশ্ন দেখে দেখে এগুলি অনুশীলন করার চেষ্টা করবে, এবং তোমাদের যে স্থানীয় টিচার বা যার কাছে তোমরা পড়াশোনা করো তাকে দিয়ে অবশ্যই চেক করো। তোমরা যদি এই ফরম্যাটটিকে অনুসরণ করে কয়েকটি রিপোর্ট অনুশীলন করো তাহলে আশা করি তোমরা অভ্যস্ত হয়ে যাবে এবং খুব সহজেই অ্যাক্সিডেন্টাল রিপোর্টের উত্তর করে আসতে পারবে। নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর অন্যান্য বিষয়গুলি যেমন প্রাকৃতিক দুর্যোগ, চুরির ঘটনা, অগ্নিসংযোগ, এগুলির সেপারেট ক্লাস নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হব। তো রাইট, ক্লাসটি ভালো লাগলে লাইক করে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তারাও যেন বিষয়টি জানতে পারে। আর তোমরা আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। Meet you soon in another video. Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English. Happy learning.